কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, যেখানে কেউ একজন আশ্চর্য প্রকাশ করেছে যে আমরা যখন স্বপ্ন দেখি, রাতে ঘুমিয়ে স্বপ্ন, এমনি দিবা স্বপ্ন বা ভবিষ্যতের স্বপ্ন সেরকম কিছু নয়, রাতে ঘুমিয়ে আমরা যেসব স্বপ্ন দেখি তাতে আমরা নাকি কখনো বর্তমান প্রযুক্তির কিছু, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এসব নাকি দেখতে পাই না। তো তারা আশ্চর্য প্রকাশ করেছে যে এরকম কেন, আমরা বর্তমান প্রযুক্তির কিছু দেখতে পাই না কেন। তো আমার পোস্টটা পড়ে বরং আশ্চর্য মনে হলো, কেননা আমি তো স্বপ্নে দিব্যি আমি দেখতে পাই যে আমি মোবাইল ব্যবহার করছি। হয়তো বেশিরভাগ সময় সেগুলো দুঃস্বপ্নই হয়, কেননা আমি স্বপ্ন দেখি যে মোবাইলে আমার বসের ফোন আসছে, বা আমি অফিসে বসে অনেক রাত পর্যন্ত কাজ করছি ল্যাপটপে। তো এই রকম স্বপ্ন তো আমার তো অবশ্যই আসে। আমি জানি না যে মানুষটি পোস্টে দিয়েছিলেন উনি হয়তো প্রকৃতপক্ষেই বর্তমান প্রযুক্তি থেকে নিজেকে বিরত রেখেছেন, সেই জন্য উনি ওই রকম স্বপ্ন দেখতে পান না। সেটা যেমন একদিক দিয়ে প্রশংসনীয়, আবার অন্য দিক দিয়ে হয়তো আমরা বলতে পারি উনি নিজেকে হয়তো বর্তমান পৃথিবী থেকে একটু পিছিয়ে রেখেছেন। সেটাতে যদি ওনার জীবন স্বাচ্ছন্দ্যে চলে যায় তাহলে অবশ্যই কোনো ভুল করছেন না তাতে, বরং অনেকাংশে সেটা আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের শারীরিক স্বাস্থ্যের পক্ষে সেটা খুবই ভালো যদি সেটা আমরা করতে পারি। কিন্তু সেটা করতে পারি না বলেই এখন বর্তমান সমাজে আমাদের নতুন নতুন রোগ রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে, এবং সেই সব রোগের খুব সহজ চিকিৎসাও নেই। আমরা জানি যে অ্যাডিকশানের খুব একটা খারাপ দিক আছে। নেশা, সে ড্রাগের নেশা হোক কি অন্য মাদক দ্রব্যের নেশা, সিগারেটের নেশা, এরকম বহু ডাক্তারখানার আমরা রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন দেখে বেড়াই, ড্রাগের নেশা ছাড়ান, মদের নেশা ছাড়ান। কখনো কি এরকম ক্লিনিক এবারে উঠতে শুরু করবে যে মোবাইলের নেশা ছাড়ান? হ্যাঁ, পাশ্চাত্য দুনিয়ায় এরকম অনেক এখন শুনি যে হচ্ছে ডিজিটাল ডিটক্স যাকে বলে, যেখানে আপনি ঢোকার আগে যে সেন্টারটা আছে সেইখানে ঢোকার আগে আপনার যাবতীয় বর্তমান প্রযুক্তির যেসব আমাদের অপরিহার্য সঙ্গী যেগুলো হয়ে গেছে, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, সব কিছু গেটে জমা করে শুধু নিজের শরীরটাকেই সঙ্গী করে আপনাকে ভেতরে ঢুকতে হবে। আপনার সঙ্গে আরও অনেক সেরকম মানুষজন থাকবে যারা আপনার সঙ্গে একই পথের সঙ্গী হতে এসেছেন, যে ওনারাও চাইছেন যে কিছুক্ষণের জন্য হলেও আমরা প্রযুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে রাখব। এবং সেইটাতে কতটা সেটা তারা কৃতকার্য হন আমি জানি না। যেটাকে বলে রিল্যাপস, সে সব ধরনের নেশার জন্যেই যেটাকে বলে রিল্যাপস, ড্রাগের নেশা, মদের নেশা। আপনি হয়তো ছাড়ালেন, 3 মাস ধরে আপনি একটা প্রোগ্রামে রইলেন, আপনি সেই 3 মাস আপনি ছুঁলেন না সেই নেশার দ্রব্য, কিন্তু যেই আপনার সেই প্রোগ্রামটা শেষ হলো, আপনি সেই প্রোগ্রামের বাইরে গিয়েই আপনি আবার সেই মাদকদ্রব্য আপনি নিয়েই নিলেন হাতে,
আপনি আবার সেটি আহরণ করতে শুরু করলেন। যা যা আপনার শরীরে ভালো ফল হতে শুরু করছিল, আপনি সেই সব নেশার দ্রব্য থেকে বিরত থাকার জন্য সেই সব কুফল আবার আপনার শরীরে বাসা বাঁধতে লাগলো। তো শেষে গিয়ে আপনার কোনো লাভই হলো না সেই ডিটক্স সেন্টারে গিয়ে। রিহ্যাবিলিটেশন, যেটাকে বলে রিহ্যাবিলিটেশন সেন্টার, সাধারণ নেশার ছাড়ানোর জন্য যে সেন্টারগুলোকে পাশ্চাত্য দুনিয়ায় আছে। কিন্তু আমাদের দেশে সেই রকম ডিজিটাল ডিটক্স সেন্টার তো তেমন নেই। আমাদের যে ভারতবর্ষের যে আম জনতা, তারা বাস্তবে হয়তো এই রকম কোনো বিষয়ে অবগত নয়ও যে তারা এই নেশার শিকার হয়ে পড়ছে। ভারতবর্ষে এখন একটা বিশাল জনপ্রিয়তা লাভ করেছে যেসব অ্যাপগুলো, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বেটিং অ্যাপ, IPL-এর বেটিং অ্যাপ। নানা ধরনের কারসাজি দিয়ে তারা মানুষজনকে আকৃষ্ট করে যে তারা এতখানি টাকা জয়নিং বোনাস হিসেবে দিচ্ছে। জয়নিং বোনাস হিসেবে নিয়ে তুমি নিজের টিম তৈরি করো, তুমি এত টাকা জিততে পারবে। প্রত্যেক দিন নাকি লক্ষ লক্ষ টাকা জিতছে লোকে, তুমিও কি তাদের মধ্যে হবে? এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন পুরো শহরে ছেয়ে রয়েছে এবং মানুষজন সেই সব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিজেদের কষ্টার্জিত যে টাকা সেসব খুইয়ে ফেলছে। আগে না হয় জুয়া খেলার জন্য মানুষজনকে সেই সব ক্যাসিনো, জুয়া খেলার জায়গায় সব যেতে হতো। সমস্ত শহরের অন্ধকার কোণায় কোনো ছোট একটা ফ্ল্যাটে হয়তো জুয়া খেলা চলছে। আমাদের যে কল্পনা করলেই যেরকম ভাসে আমাদের চোখে, ধোঁয়ায় ভর্তি একটা, আবর্জনা ভর্তি একটা ফ্ল্যাট, অন্ধকার, একটা টেবিলের ওপর হয়তো শুধু আলো জ্বলছে আর তার চারিধারে সমস্ত তাসের আড্ডা চলছে, জুয়ার আড্ডা। সবাই বড় বড় বাজি ফেলছে এবং দিনের শেষে নিজেদের সর্বস্ব খুইয়ে আসছে। এরকমই পুরনো দুনিয়াতে সেরকমই ছিল। কিন্তু এখন সেই সমস্ত পুরনো সেই সমস্ত নোংরা জায়গার আর দরকার পড়ে না কাউকে যাওয়ার জুয়া খেলার জন্য। জুয়া খেলার জন্য তাদের হাতে ধরা এই 6 ইঞ্চির কাঁচের বাক্সটাই যথেষ্ট। এই যে মোবাইলের মধ্যে এই সমস্ত অ্যাপ আমরা ডাউনলোড করে আমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সেইটার সঙ্গে লিঙ্ক করে দিয়ে দেদার আমরা জুয়া খেলতে থাকি। আমরা বুঝিও না, আমরা ভাবি যে এটাতে তো আমরা কোনো কিছু বেআইনি করছি না, আমরা শুধুমাত্র আমাদের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করেছি, যে অ্যাপ আবার যেসবগুলো প্লে স্টোর, আমাদের গুগল, যদি অ্যান্ড্রয়েড আমাদের মোবাইল হয় সেই গুগলের প্লে স্টোর, এমনকি আইফোনেরও অ্যাপ স্টোরে আমার মনে হয় এই সমস্ত অ্যাপ পাওয়া যাবে। তো তারা তো ভাবতেই পারে যে আমাদের তো গুগল নিজেই বলছে, অ্যাপল নিজেই বলছে যে এই সমস্ত অ্যাপ আমরা যাচাই করে দেখেছি, এগুলো আমাদের পরীক্ষাতে সুরক্ষিত বেরিয়েছে, আপনারা সবাই এই অ্যাপ ইনস্টল করতে পারেন। তো এই সমস্ত অ্যাপ নিয়ে আমাদের আর মনে কোনো দ্বিধা থাকে না। আমরা ভাবি যে যখন এই সমস্ত বড় কোম্পানিরাই আমাদেরকে এই অ্যাপ ব্যবহার করার খোলা আমাদেরকে
দিয়ে দিয়েছে, আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তো তাহলে আমাদেরকে তো আর আটকানোর মতো কেউ নেই। আমরা এই রকম এখানে যে আমরা বেটিং করছি, আমরা যেসবগুলো আমরা টিম বানাচ্ছি, খোদ সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এই টাইপের ক্রিকেটাররা এসে যদি বড় পর্দায় এসে বলেন যে ড্রিম11-এর টিম বানাও, আরও অনেক সমস্ত বেটিং অ্যাপের বিজ্ঞাপনের যেসব তারকাদের দেখা যায়, তো আমরা তো আমাদের মনটা আমাদের এক সময় আমরা নিজেদেরকেই আমরা নিজে আশ্বাস দিয়ে দিই যে হ্যাঁ, অত বড় বড় মহারথীরাও যখন বলছে যে এতে কোনো ভুল নেই, তাহলে অবশ্যই আমরা এটা করতেই পারি। কিন্তু সবাই তো আর বিজয়ী হয় না জুয়াতে, বরং অধিকাংশই হারে, এবং বিজয়ী হয় যে অ্যাপটা বানিয়েছে সেই কোম্পানি। যেরকম একটা কথাই ছিল যে ক্যাসিনোতে যদি যারা খেলতে যাচ্ছে, আলটিমেটলি বিজয়ী হয় ক্যাসিনোই, ক্যাসিনোতে যারা খেলতে যাচ্ছে তারা বিজয়ী হয় না। সেরকমই এখন সেই জুয়াটা এসে পড়েছে আমাদের সবার এই ছোট 6 ইঞ্চির মোবাইল স্ক্রিনে। কিন্তু এ না হয় আমাদের আসল যে আর্থিক ক্ষয়ক্ষতি সেইটার কথা আমি বললাম, কিন্তু আমাদের যে নেশা, মোবাইলের যে নেশা, সেটা কি শুধুমাত্র আর্থিক ক্ষয়ক্ষতির জন্যেই ক্ষতিকারক হচ্ছে? সেটা কিন্তু নয়। আমাদের যে এই নেশাটা, এটা পরোক্ষভাবে আরও অনেক বিপর্যয় বাঁধিয়ে দিচ্ছে আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে। এই যে আমরা এখন ইনস্টাগ্রাম, টিকটক না হয় এখন ভারত থেকে ব্যান হয়ে গেছে, কিন্তু টিকটকের জায়গায় তো আরও অনেক ছোট ছোট এইরকম অ্যাপ গজিয়েই উঠেছে। ওই সব আমি তো এসব খবরও রাখি না, কিন্তু নাম শুনতে পাই, ওই মজ বা জোশ এইরকম নামের কিছু কিছু, যেগুলোকে বলে মাইক্রো কন্টেন্ট। মাইক্রো কন্টেন্ট কাকে বলে? আপনি যেগুলো রিলস আপনি শুনে থাকবেন, রিলস হচ্ছে যেগুলো 1 মিনিট বা তারও কম টাইমের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয় তাকে বলে রিলস। তো মানুষ এই সমস্ত রিলস দেখতেই এখন বেশি পছন্দ করে, এবং এই অ্যাপগুলো তৈরি হয়েছে এমনভাবে যে আপনাকে বেশি খাটতে হবে না এই সমস্ত রিলস খুঁজে পাওয়ার জন্য। একটা যেটাকে বলে ইনফিনিট স্ক্রোল, আপনি এই অ্যাপগুলোতে শুধুমাত্র আপনার বুড়ো আঙুলটা নিয়ে আপনি নিচ থেকে ওপরে ঘষতে থাকুন, পরের পর অনন্ত সময় ধরে রিলস এসেই যাবে। আপনি যত ইচ্ছে আপনি আপনার বুড়ো আঙুল ঘষে যান, আপনার বুড়ো আঙুল ঘষে চামড়া ছিঁড়ে যাবে, তাও রিলসের বন্যা শেষ হবে না। এবং সেই রিলসের যে বিষয়, সেই বিষয়গুলো যে খুব বুদ্ধিদীপ্ত তা মোটেই নয়। অধিকাংশই হচ্ছে বরং খুবই কটু ধরনের বিশ্রী আমি বেশি ভেতরে আমি যেতে চাইছি না, কিন্তু খুবই নিচু মনস্তত্ত্বকে দেখায়, এবং সেইগুলো দেখা আমাদের নিজেদের মানসিক বিকাশের পক্ষে অনেক ক্ষতিকর। একটা উদাহরণ দিই, আমি একদিন বাসে করে আমি অফিস থেকে ফিরছিলাম। আমার পাশে একটা হয়তো 20-22 বছরের যুবক বসে রয়েছে, হাতে মোবাইল রয়েছে, আর তাতে সে পরপর হয় ইনস্টাগ্রামের রিলস দেখছে, বা এই আমি যেসব অন্য অ্যাপগুলোর নাম বললাম সেই সবের কিছু রিলস দেখছে। এইসব অ্যাপগুলো মোটামুটি দেখতে একই রকম হয়,
তাদের কার্যকারিতাও একই রকম হয়। সুতরাং কেননা যাতে আপনি একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে গেলে আপনাকে বেশি মাথা ঘামিয়ে শিখতে না হয় যে সেই অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়। আপনি লক্ষ্য করুন, আস্তে আস্তে কিন্তু আমাদের মস্তিষ্কের ক্ষমতা আরও বেশি কমানো হয়ে যাচ্ছে। কেননা যারা অ্যাপ নির্মাতা তারা নিজেরাই চাইছে যে আপনাকে যেন বেশি মাথা খাটাতে না হয় তাদের অ্যাপ ব্যবহার করার জন্য। কেননা যদি এখন বর্তমান দুনিয়ায় এমন অবস্থা চলে এসেছে যে আপনাকে যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের বেশিও আপনাকে একটু যদি মাথা ঘামাতে হয় যে এই অ্যাপটা কিভাবে কাজ করছে আমাকে বুঝতে হবে, এই বাটন টিপতে হবে, ওই পেজে যেতে হবে, 2 সেকেন্ড হয়ে গেলেই আপনি নিজেই অ্যাপটা ছেড়ে বেরিয়ে চলে যাবেন। এবং অ্যাপ নির্মাতারা এটা চায় না। অ্যাপ নির্মাতারা একটা আপনার চেনা ছকে যাতে আপনার মন আবার চলে আসে, অ্যাপটা দেখলে আপনি বুঝেই যাবেন যে অ্যাপটা কীভাবে কাজ করে, এবং আপনি একই রকমভাবে আপনার বুড়ো আঙুল ঘষতেই থাকবেন। তো আসল কথায় ফিরি। আমার পাশে বসা সেই 20-22 বছরের যুবকটি দেখে যাচ্ছে পরপর ওই রিলস দেখে যাচ্ছে। মজার জিনিস আমি লক্ষ্য করলাম যে অনেক সময় যুবকটি কিন্তু স্ক্রিনের দিকে তাকাচ্ছেও না। সে অন্যমনস্কভাবে এদিক ওদিক কিছু মানুষকে দেখছে, কিন্তু তার বুড়ো আঙুল কিন্তু চলে যাচ্ছে। এমন নয় যে সে ওই যে ভিডিওটি দেখছিল সেটি দেখা শেষ করেছে, 30 সেকেন্ডও হয়নি, 10 সেকেন্ডের মাথায় তার বুড়ো আঙুল আবার চলে যাচ্ছে পরের ভিডিওতে। মানে আপনারা নিজেরাই ভেবে দেখুন আমাদের মানসিক ক্ষমতা কোনখানে যাচ্ছে। আমাদের কোনো কিছুতেই আমরা আর স্যাটিসফাইড হতে পারছি না। আমাদের সবসময়ই মনে হচ্ছে যে এই ভিডিওটার পরের ভিডিওটা হয়তো আরও বেশি ভালো হবে, আমাদেরকে আরও বেশি আনন্দ দেবে, আরও বেশি হাসি বা অন্য কিছুর আমাদের খোরাক দেবে। কিন্তু সেটাও যখন 10 সেকেন্ডের মধ্যেও সেই ভিডিওটি পরিপূর্ণ করতে পারছে না, তক্ষুনি হাত চলে যাচ্ছে পরের ভিডিওতে। এবং যেটা আমি বললাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সে মাঝে মাঝে স্ক্রিনের দিকে না তাকিয়েই এই বুড়ো আঙুল চালিয়ে যাচ্ছে। চার্লি চ্যাপলিনের সেই সিনেমার কথাটা মনে পড়ে যায় যে সে যখন কারখানায় কাজ করছে, সে একই কাজ দিনে 35-40 বার 200 বার সেই একইভাবে হাতুড়ি মেরে যাচ্ছে, একইভাবে হাত সরিয়ে পরের জিনিসটি বেল্ট থেকে নিয়ে আবার তাতে হাতুড়ি মেরে যাচ্ছে। এতবার ধরে দিনে করে যেতে সে যখন রাতে নিজের বিছানায় শুতে যাচ্ছে তখনও তার হাত একই রকমভাবে চলে যাচ্ছে। এখন বর্তমান দুনিয়ায় সেই রকম কায়িক পরিশ্রম তো আর করতে হয় না, কিন্তু সেই কায়িক পরিশ্রমের স্বল্প যেটুকু বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই বুড়ো আঙুলে আমাদের মোবাইল স্ক্রিনটাকে ঘষার জন্য। এবং মানুষ সেই রকমই তার মনের সুইচটা বন্ধ করে দিয়েছে। তার হাত সেই মনের কোনো কন্ট্রোল ছাড়াই পরপর বুড়ো আঙুলটাকে ঘষে যাচ্ছে। সে জানেও না যে সে কী দেখছে, হয়তো সে জানেও না কেন দেখছে। তার শুধু মনে এইটা আছে যে আমি এখন বাসে চলছি, বাসে এতখানি যাত্রা আমাকে সম্পন্ন করতে হবে এবং আমার এই সময় আমার খুব বোর লাগে, আমাকে কিছু করে আমার নিজের কিছু আনন্দ পেতে হবে, কিছু এন্টারটেনমেন্ট পেতে হবে। এবং সেই এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য যে জিনিসটা সে দেখছে তাতেও যে তার মন প্রফুল্ল হচ্ছে তা নয়। সেই জন্যই সে পরের পর ঘষেই যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের সমাজের বড় অবনতি এবং আমাদের যুবা সমাজের
এই মনে না পাওয়ার ক্ষোভটা অনেক বেশি বড় আকার নিচ্ছে। এই জন্যে আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা দিন দিন আমরা কমিয়ে ফেলছি। না, আমি সেই রকম মানুষদের মধ্যে পড়ি না যারা প্রযুক্তির অগ্রগতিকে বাজে বলবো। অনেক মানুষ এখনও আছেন যারা আমাদের আগের প্রজন্মের মানুষ, যারা ক্যালকুলেটরও ব্যবহার করতেন না। সেই জন্য যখন ক্যালকুলেটর এলো তখন তারা বলেছিলেন যে এই ক্যালকুলেটর ব্যবহার করা মানে আমাদের মস্তিষ্কের ক্ষমতা আমাদের কমিয়ে দেওয়া, যে আমরা মনে মনে আর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছি না। তো সেইটা যেমন ভুল, কেননা ক্যালকুলেটর এসে আমরা ঠিক আছে, আমরা হয়তো সেই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা মাথায় আমাদের হয়তো আমরা আর করতে হয় না, সবই আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পেরে গেছি। তারপরে কিন্তু আরও অনেক নতুন নতুন সমস্যার নতুন নতুন প্রবলেম, মানে সমস্যা মানে আমাদের মানে জীবনের সমস্যা আমি বলিনি, বা আমি যেটা বলতে চাইছি যে পৃথিবীর অনেক নতুন নতুন ইন্টারেস্টিং যেগুলো আরও নতুন নতুন দিক এসছে, আমাদের যেগুলো অন্য নতুন সমস্যার সমাধান আমাদের করতে পারার জন্য আমরা সেই দিকে আমাদের মনোনিবেশ করতে পেরেছি। পাতি একটা যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের মনে মনে করতে পারলাম না বলে আমাদের সমাধান করার মতো সমস্যার কোনো কমতি হয়নি। কিন্তু বর্তমান দুনিয়ায় যেটা হচ্ছে, এই সমস্ত অ্যাপগুলো, এগুলো আমাদের মনকে সমস্ত জীবনের সমস্যা, পৃথিবীর সমস্যা, এই সবের থেকে দূরে নিয়ে যাচ্ছে। ঠিক যেরকমভাবে ড্রাগের নেশা বা অন্য মাদকদ্রব্যের আসক্তি কাজ করে। মানুষ নেশা কেন ধরে? তার মনে হয় যে তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, যে কোনো কারণে হোক, এবং সেই জীবনটার সেই সমস্যাগুলোর থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি চায়, ভুলে থাকতে চায়। এবং সেই ভোলার সবচেয়ে সোজা উপায় হচ্ছে এই নেশা। এই মাদকদ্রব্য এমন তার মধ্যে এমন একটা হ্যালুসিনেশন তৈরি করে যেগুলো আপনার পারিপার্শ্বিক পৃথিবীকেই ভুলিয়ে দেবে। তো আপনার জীবনের সমস্যা তো দূরের কথা। কিন্তু এখন আর মানুষকে সেই সব কেমিক্যাল নেশার দ্রব্যকে আনতে হচ্ছে না জীবনে। তাদের নেশার জন্য এই মোবাইলের অ্যাপগুলোই যথেষ্ট। তাদের মন যখনই বিচলিত হয়ে উঠবে তখনই দেখবেন যে তাদের অজান্তেই তাদের হাতে মোবাইল চলে এসেছে। তাদের অজান্তেই তারা খুলে ফেলছে এই ইনস্টাগ্রাম, এই টিকটক, এই রকমের অ্যাপগুলি, এবং সেখানে এই 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিওগুলি পরের পর তারা দেখতেই থাকছে। এবং আপনি দেখবেন যে আপনি যদি আধ ঘন্টা পরে এই ধরনের মানুষগুলোকে জিজ্ঞাসা করেন যে তুমি কি দেখলে এই আধ ঘন্টার মধ্যে, তুমি আমাকে একটা ভিডিও বলো যেটা তোমার মনে আছে, যেটা দেখে তোমার হাসি পেয়েছিল, মজা পেয়েছিল, কি বিষয়বস্তু ছিল সেই ভিডিওটার, আপনি দেখবেন 99% চান্স আছে যে সে বলতেও পারবে না যে সে কি ভিডিও দেখেছিল, কেননা তার মনের মধ্যে কোনো দাগ ফেলেনি সেই সব ভিডিওগুলো। কেননা তার মনও একটা বিকল অবস্থায় পড়েছিল, ওই সময় পঙ্গু অবস্থায় পড়েছিল।
এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। এবং মোবাইলের যে বাজে দিক, একটা মোবাইল যে আমাদের জীবনকে কত রকমভাবে ক্ষতি করছে, কিন্তু আমাদের তো এইটা ছাড়া আমাদের জীবন চলবেও না। বর্তমান জীবনে আমাদেরকে সবার সঙ্গে কানেকশন এখন লাগিয়ে রেখে চলতে হয়, সেটা আমাদের পরিবার পরিজনদের সঙ্গেই হোক কি অফিসের সঙ্গেই হোক। আমাদেরকে এখন আমরা ডিসকানেক্ট করতে পারি না। বিদেশে অনেক বেশি এই নিয়ে শোরগোল উঠেছে। একটা বিলও পাস হয়েছে অস্ট্রেলিয়াতে, আমি শুনেছি, যেখানে বলা হয়েছে যে সাধারণ নাগরিকদের জন্য একটা রাইট টু ডিসকানেক্ট থাকবে। রাইট টু ডিসকানেক্ট মানে আপনি যখন অফিস থেকে বেরিয়ে গেলেন, অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাকে আর কেউ বিরক্ত করতে পারবেন না। সে আপনাকে ফোনে কল করে হোক, হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক বা মেল করে হোক, কেউ আপনাকে অফিসের কাজ সম্পর্কিত কোনো বিষয় বিরক্ত করতে পারবে না, যতক্ষণ না আপনি পরের দিন আবার অফিসে ঢুকছেন। এটা অবশ্যই খুবই প্রশংসনীয় কাজ করেছে অস্ট্রেলিয়ার সরকার। জানি না এই ধরনের আইন কোনো দিনও ভারতবর্ষে আসবে কি না, আমি আশাবাদী নই সেই ব্যাপারে। কিন্তু আমাদের প্রশ্ন সেটাই যে এটা না হয় আমরা অফিসের জীবন থেকে বিচ্ছিন্ন হলাম, কিন্তু তারপরেও কি আমরা মোবাইলের থেকে বিচ্ছিন্ন হচ্ছি? আমরা কি বাস্তব জীবনে আমাদের পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাচ্ছি? নাকি ডিনার টেবিলে বসে সবাই আলাদা আলাদা মোবাইল নিয়ে, সবাই কানে হয়তো ইয়ারবাড গুঁজে আলাদা আলাদা রিলস দেখে যাচ্ছে, এবং তারা জানেও না যে তারা কি খাচ্ছে। খাওয়াও হয়তো তাদের কাছে একটা সাইড অ্যাক্টিভিটি, তাদের মূল যে কার্যক্ষমতা সেটা যাচ্ছে তাদের মোবাইলের স্ক্রিনটাকে স্ক্রল করার জন্যেই। খাবার স্বাদও হয়তো তারা পাচ্ছে না, গন্ধও তারা পাচ্ছে না, এবং নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান তো ছেড়েই দিন। তো ভাববার বিষয়। আমি জানি না যে এই সমস্যার কোনো সমাধান আছে কি না, কেননা আমরা দিনে দিনে যত যাচ্ছে আরও বেশি যেটাকে বলে ইমার্সিভ টেকনোলজি, আপনি প্রযুক্তির মধ্যে আরও আপনার সত্তাকে ঢুকিয়ে দিচ্ছেন, এবং প্রযুক্তি সেরকমভাবেই তৈরি হচ্ছে যাতে আপনার সত্তাকে আরও বেশি এনে ফেলা যায় সেই প্রযুক্তির মধ্যে। প্রথম হচ্ছে ভিআর গ্লাসেস বা এআর গ্লাসেস, দুরকম যে প্রযুক্তি আসছে। ভিআর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, যেখানে আপনি যে চশমাটি পরলেন সেই চশমাটি আপনাকে বাইরের পৃথিবী থেকে পুরোই বিচ্ছিন্ন করে দেবে এবং একটা কাল্পনিক রাজ্যের মধ্যে প্রবেশ ঘটিয়ে দেবে, যেখানে আপনি অন্য যে কোনো রকম কার্যকলাপ করতে পারেন, হয়তো আপনি কাজও করতে পারবেন সেখানে। মেটা ফেসবুকের যে পেরেন্ট কোম্পানি, মেটা যেরকম একসময় 2020-21 সালে তাদের একটা খুব বড় প্রচার করার বিষয় ছিল মেটাভার্সে আপনি নাকি আপনার পুরো জীবনের অনেক কিছু কাজ করতে পারবেন। আপনি সবার সঙ্গে শারীরিকভাবে উপস্থিত না থেকেও সবার সঙ্গে তাদের ভার্চুয়াল অবতার যেটা বলে, আপনার শরীরটার একটা ডিজিটাল কপি, সেই ডিজিটাল কপিটাকে আপনার
কলিগরা, আপনার সহপাঠীরা, যদি আপনি স্কুল কলেজে কথা বলেন, তারা দেখতে পাবে। এবং ভার্চুয়ালি আপনি তাদের সঙ্গে বসে একই সঙ্গে পড়াশোনা করবেন, অফিস হলে কাজ করবেন, এমনকি খেলা, সব কিছু রকম কার্যকলাপ আপনার ওই রকম একটা ভার্চুয়াল ইউনিভার্সের মধ্যে হবে, যেখানে আপনার শারীরিক উপস্থিতির কোনো দরকার নেই। তো এটা এমনিতেই বলেই দিচ্ছে যে আপনাকে বাস্তব দুনিয়া থেকে নিয়ে সেটা একটা অবাস্তব দুনিয়ার মধ্যে আপনার পুরো দিনের একটা সিংহভাগ সেখানে যাবে। হ্যাঁ, অবশেষে করোনা চলে গেল এবং সেই মেটাভার্স যতটা বেশি শোরগোল করে চালু হয়েছিল এবং ভাবা হয়েছিল যে এটাই হচ্ছে ভবিষ্যৎ, সেটা এখন অনেক বেশি থিতু হয়ে গেছে। এখন আর তাই নিয়ে বেশি কথাও হয় না। এবং মেটাভার্সের ওপর মেটা আর বেশি ব্যয়ও করে না। সমস্ত ব্যয় এখন সেখান থেকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর তারা লাগিয়ে দিয়েছে। কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে হয়তো আবার এই ধরনের ভার্চুয়াল রিয়ালিটি আবার ফিরে আসবে। ভার্চুয়াল রিয়ালিটি গ্লাসেস কিন্তু চলে যায়নি। অ্যাপল 2 বছর আগেই বার করেছে তাদের VR গ্লাসেস এবং $3,500 সেই VR গ্লাসেসের দাম। $3,500 মানে এখানে 3.5 লাখের চেয়েও বেশি ভারতের মুদ্রায়। তো অবশ্যই এই প্রযুক্তি এখনও মানুষ সেই প্রযুক্তির ওপর এখনও বাজি খেলছে এবং পরবর্তীকালে এটা হয়তো আরও বেশি বড় আকারে আমাদের কাছে আসবে। তখন মানুষ এমনিতেই আর বাস্তব দুনিয়াতে আর বিচরণ করবে না। তখন পুরো আমাদের জীবন কাটানো হবে একটা অবাস্তব দুনিয়ার মধ্যে, যেখানে আমরা শুধুমাত্র ঢুকতে পারি একটা গ্লাসের মাধ্যমে, একটা চশমার মাধ্যমে। এবং তার ওপরেও প্রযুক্তি আসছে। ইলন মাস্ক নিউরালিঙ্ক বলে একটা কোম্পানি স্থাপনা করেছেন এবং সেখানে অলরেডি 2-3 জন এমন পেশেন্টদের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যেখানে তাদের মস্তিষ্ক থেকে সরাসরি কিছু কিছু কমান্ড, কিছু কিছু নির্দেশ কম্পিউটারে দেওয়া যাচ্ছে। তার মানে আমাদের মস্তিষ্ক সরাসরি কন্ট্রোল করতে পারবে একটা প্রযুক্তিকে। আস্তে আস্তে সেই প্রযুক্তিটা হয়তো আমাদের মস্তিষ্কের মধ্যেই লাগানো হয়ে যাবে। আমাদেরকে আলাদা করে মস্তিষ্কের ভেতরের থেকে ইলেকট্রিক সিগন্যাল পাঠাতে হবে না বহির্জগতে। আমাদের মস্তিষ্কের মধ্যেই হয়তো চিপ লাগিয়ে দেওয়া হবে। সেই চিপ থেকে আমাদের মস্তিষ্কই সরাসরি ইন্টারনেটে সংযোগ করতে পারবে। হয়তো আমাদের যেরকম আমাদের যে মানসিক ক্ষমতা, সেই মানসিক ক্ষমতাকে হয়তো অনেক বৃদ্ধি করে দিতে পারবে এই মাইক্রোচিপ, যা ইন্টারনেটের সঙ্গে সংযোগ স্থাপন করছে। কিন্তু তার মানে ভেবে দেখুন, আপনার মনুষ্যত্বটাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি কি মানুষ না আপনি রোবট? সেটা একসময় সেটার ফিলোসফিক্যাল প্রশ্ন উঠবেই। কেননা আপনার যখন মস্তিষ্কেই নতুন তথ্য আনছে ইন্টারনেটের সংযোগ থেকে সরাসরি, কোনো আলাদা একটা হাতে ধরা 6 ইঞ্চির মোবাইলের থেকে নয়, তখন আপনার মস্তিষ্ককে কি পুরোপুরি একটা জৈব পদার্থ বলা যায়? তার সঙ্গে তো জুড়ে রয়েছে একটা সিলিকন চিপ, একটা আর্টিফিশিয়াল
একটা সিলিকন চিপ, যেটা মানুষের তৈরি, তাহলে আপনি অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট হয়ে গেছেন, যেটার একটা পোশাকি নামও আছে, সাইবর্গ। তো আপনি নিজেই বুঝতে পারছেন আশা করি যে পৃথিবী যত এগোবে, সময় যত এগোবে, ততই প্রযুক্তি আর মানুষের সত্তা, এই দুয়ের মধ্যে যে গণ্ডি, সেই গণ্ডি কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, এক সময় হয়তো মিলিয়ে যাবে। তখন আমরা নিজেরাও বুঝতে পারবো না হয়তো যে আমাদের কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। এই বলেই আজকে আমি শেষ করলাম।